উত্তরণ। বেতার ম্যাগাজিন। বন্যার কথায় ঘিরে আছে মন, আর তাই বন্যার কথা দিয়েই শুরু করতে চাই আজকের উত্তরণ। হঠাৎ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলায় বন্যা, পানিবন্দী কয়েক লাখ মানুষ, ডুবে গেছে একতলা সমান কাঁচা পাকা বাড়ি। এলাকার বয়সী মানুষেরাই বলছেন তাদের এত বছরের জীবনে তারা এত পানি কখনো দেখেননি। ফেনী, নোয়াখালী আর কুমিল্লা, এই 3 জেলার বন্যায় হতবাক সবাই। এই যে বন্যা, এই বন্যায় এদেশের ছাত্র সমাজ এবার নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেছে। বন্যার্তদের সেবায় বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত, চলছে বানভাসী মানুষদের সেবা কার্যক্রম। তরুণ ছাত্র সমাজের এমন এগিয়ে আসা আমাদের মনে আশার সঞ্চার করেছে। এখন বন্যার পানি নামার অপেক্ষায় বানভাসী মানুষ। এ সময় আসুন আমরাও তাদের সহায় হই, তাদের সহযোগিতায় রাখি ভূমিকা। এবার ভিন্ন প্রসঙ্গের অবতারণা। ইতিহাস সে তো সময়ের কথা বলে, আর সময় সে তো ঘটনার সাথে বয়ে চলে। এমনই এক আলাদা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে 2024 সালের আগস্ট মাস। এদেশের ইতিহাসের পাতাকে বাড়িয়ে দিয়েছে কোটা সংস্কার আন্দোলন এবং স্বৈরাচারী সরকারের পতন। আর মাত্র 3 দিন, তারপর আগস্ট হয়ে যাবে শেষ, আর মাস 4 পর বিদায় নেবে 2024। তবে আমাদের মন থেকে কোনো দিনই নেবে না বিদায়। কারণ একটাই, আর তা হলো ঐতিহাসিক ছাত্র আন্দোলন, যে আন্দোলনকে বেগবান করে তোলেন অভিভাবক এবং সাধারণ জনতা। আমাদের ছাত্ররাই পারে অসম্ভবকে সম্ভব করতে। আমাদের ইতিহাস বারবার সে কথাই বলে। আজ তারুণ্যের জয় কেমন ছড়ায় বিস্ময়। তাদের মনের কথাই শুনে কবি কাজী নজরুল ইসলামের এই গানের মাঝে। ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চার বেদুইন। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চার বেদুইন। মোরা বন্ধনহীন, জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধনহীন, জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়। এবার আজকের উত্তরণের নিয়মিত পরিবেশনায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাই আজকের উত্তরণ থেকে একে একে শোনাতে চাই বিশ্ববিচিত্রা, চলতি বিশ্ব, আপনার লেখা গ্রন্থ থেকে পাঠ এবং একটি দেশাত্মবোধক গান। কথা মতো প্রথমেই শোনাতে চাই বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা, যেখানে খবরের মাঝে বিস্ময় যেন বসে আছে। তাহলে শুনে চলুন আজকের বিশ্ববিচিত্রা। যার মাঝে বিচিত্র আছে তার মাঝেই বিস্ময় লুকিয়ে থাকে, আর সে বিস্ময়কে জানার পরে তা যেন আমাদের কাছেও বিস্ময়কর মনে হয় অবিশ্বাস্য কোনো বিষয়। বলি তাহলে, কুমড়ো গাছ আমাদের অজানা কোনো গাছ নয়। এই কুমড়ো গাছের মাঝেও আছে বিস্ময়।
যে বিস্ময় আমাদের কাছে অবিশ্বাস্যই মনে হয়। কি সেই বিস্ময়? এবার তাহলে চলুন শুনি সবাই। একটা কুমড়ো গাছ, কিন্তু তার হয় অসংখ্য শেকড়। একটা পরিপূর্ণ কুমড়ো গাছে কত শেকড়ই বা হবে? কি ভাবছেন সবাই? ভাবুন তো, এই শেকড় কতটা লম্বা হতে পারে? 25 কিলোমিটার। সত্যিই তাই। একটা পরিপূর্ণ কুমড়ো গাছের শেকড় যোগ করলে তা প্রায় 25 কিলোমিটার লম্বা হয়ে থাকে। কি বিস্ময়কর নয়? এবার শোনাবো পঙ্গপালের গল্প। পঙ্গপাল হলো ফড়িং জাতীয় শস্য ধ্বংসকারী পতঙ্গের ঝাঁক, যা সাধারণত এশিয়া এবং আফ্রিকার উষ্ণ অঞ্চল এবং উত্তর ও দক্ষিণ আমেরিকায় বিচরণ করে থাকে। এই পঙ্গপালের একটি মাঝারি ঝাঁকে প্রায় 10 লক্ষ পঙ্গপাল থাকে। যখন একসঙ্গে ওড়ে তখন চোখের সামনে থাকা আকাশও ঢেকে যায়। এ তো গেল এক বিস্ময়। এবার আরেক বিস্ময়ের কথা বলি। এই পঙ্গপাল প্রতিদিন 20 টন শস্য খেয়ে ফেলে। শ্রোতা বন্ধুরা, আজ এটুকুই ছিল আজকের বিশ্ববিচিত্রা। এবার চলতি বিশ্ব শোনাবার আগে চলতি দিনের কথা শোনাতে চাই, কারণ আজ হলো পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস। এই দিবসের উদ্দেশ্য হল পারমাণবিক বিস্ফোরণের বিরূপ প্রভাব সম্পর্কে ধারণা দেওয়া এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য জনমত সৃষ্টি করা। আমাদের মনে পড়ে যায় জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরের কথা। পারমাণবিক বোমার ভয়াবহ বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। তেজস্ক্রিয়তার প্রভাবে এখনও বিকলাঙ্গ শিশু জন্ম হয়। আর এ কারণেই জাতিসংঘ 2009 সালের 2রা ডিসেম্বর আজকের এই 29শে আগস্টকে পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। প্রিয় শ্রোতা, চলতি দিনের কিছু কথা শোনাবার পর এবার শোনাবো চলতি বিশ্ব। বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিমের লেখা প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার। চলতি বিশ্বে আজ মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতার ফ্রান্সে আটক হওয়া নিয়ে আলোচনা করব। প্যারিসের প্রসিকিউটররা বলেছেন, টেলিগ্রাম বস এবং প্রতিষ্ঠাতা পাভেল দুরবকে মেসেজিং অ্যাপে সংগঠিত অপরাধের তদন্তের অংশ হিসেবে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে। 39 বছর বয়সী মিস্টার দুরবকে রিমান্ডে নেওয়া হয়নি, তবে বিচার বিভাগীয় তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তাকে 5 মিলিয়ন ইউরো জমা দিতে হবে। অ্যাপ সম্পর্কিত অপরাধের জন্য একটি পরোয়ানার অধীনে গত শনিবার প্যারিসের উত্তরে লে বোরগেট বিমানবন্দরে পৌঁছানোর পর মিস্টার দুরবকে প্রথমে আটক করা হয়। এক বিবৃতিতে প্যারিসের প্রসিকিউটররা বলেছেন, মিস্টার দুরবকে কতিপয় অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে একটি সংগঠিত গ্যাং দ্বারা অবৈধ লেনদেনের লক্ষ্যে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি, শিশুদের আপত্তিকর চিত্রের বিতরণের মাধ্যমে অপরাধ সংগঠিত করা। ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখার মানে এই নয় যে আটক ব্যক্তি কোনো অপরাধ করেছেন কিংবা এটি কোনো বিচারের ফলাফল, তবে এটি নির্দেশ করে যে বিচারকরা বিবেচনা করেন যে তদন্তের সাথে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। মিস্টার দুরব এখন পর্যন্ত সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। তার আইনজীবী ডেভিড অলিভিয়ার কামিনস্কি বলেছেন, টেলিগ্রাম প্রতিটি ক্ষেত্রে ইউরোপীয় ডিজিটাল নিয়মাবলী মেনে চলে এবং অন্যান্য সামাজিক নেটওয়ার্কগুলির মতো একই মানদণ্ড বজায় রাখে। তিনি আরও বলেন, তার ক্লায়েন্টের অপরাধমূলক কাজে জড়িত থাকার প্রশ্নই আসে না। কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিভাবে ব্যবহার হচ্ছে তার জন্য তার মালিককে গ্রেফতার করা সমীচীন নয়, কারণ এটি বাক স্বাধীনতা এবং জবাবদিহিতা সম্পর্কে অনলাইনে একটি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নিয়ে আছি আমরা বেতার ম্যাগাজিন উত্তরণে। আর উত্তরণে থাকা মানে তথ্য, শিক্ষা এবং বিনোদনের সঙ্গে থাকা। শোনাবো এবার গ্রন্থ থেকে পাঠ পর্বটি। এ পর্বে আমরা বিশিষ্ট লেখকের বিশেষ লেখা থেকেই শোনাবার চেষ্টা করি। তাই আজও আমরা শোনাব পল্লীকবি জসিমউদ্দিন রচিত
আটকলা শীর্ষক রম্য রচনা থেকে নির্বাচিত অংশ। পাঠে আছেন মাহমুদা সিদ্দিকা সুমি এবং সৈয়দ মুস্তফা আহমেদ। রহিম শেখ বড়ই রাগী মানুষ। কোনো কাজে একটু এদিক ওদিক হইলেই সে তার বউকে ধরিয়া বেদম মারে। সেদিন বউ সকালে সকালে উঠিয়া ঘর দোর ঝাড় দিতেছে। রহিম ঘুম হইতে উঠিয়া বলিল, আমার হুকায় পানি ভরিয়াছ? তুমি তো ঘুমাইতেছিলে, তাই হুকায় পানি ভরি নাই, এই এখনই ভরিয়া দিতেছি। এত বেলা হইয়াছে তবু হুকায় পানি ভরো নাই? দাঁড়াও, দেখাইতেছি তোমার মজাটা। এই বলিয়া সে যখন বউকে মারিতে উঠিয়াছে, বউ বলিল, দেখো, যখন তখন তুমি আমাকে মারধর করো, আমি কিছুই বলি না। জানো, আমরা মেয়ে জাত, 8 কলা হেকমত আমাদের মনে মনে। ফের যদি মারো তবে 8 কলা দেখাইয়া দিব। এই কথা শুনিয়া রহিম শেখের রাগ আরও বাড়িয়া গেল। সে একটা লাঠি লইয়া বউকে মারিতে মারিতে বলিল, ওরে শয়তানি, দেখা দেখি তোর আটকলা কেমন। তুই কি ভাবিয়াছিস আমি তোর আটকলাকে ডরাই? বহুক্ষণ বউকে মারিয়া রহিম মাঠের কাজ করিতে বাহির হইয়া গেল। অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া বউ মনে মনে একটি মতল বাটিল। দুপুরে রহিম ভাত খাইতে আসিলে বউ রহিমের কাছে জানিয়া লইল কাল সে কোন ক্ষেতে হাল বাহিবে। বিকেল হইলে বউ বাড়ির কাছের এক জেলেকে ডাকিয়া আনিয়া বলিল, জেলে ভাই, কাল ভোর হওয়ার কিছু আগে তুমি আমাকে একটি তাজা শোল মাছ আনিয়া দিবে। আমি তোমাকে 1 টাকা আগাম দিলাম, আরও যদি লাগে তাও দিব। শেষ রাতে আমি জাগিয়া খিড়কির সামনে দাঁড়াইয়া থাকিব, তখন তুমি গোপনে শোল মাছটি আমাকে দিয়া যাইবে। গ্রাম দেশে একটি শোল মাছের দাম বড় জোর 8 আনা। 1 টাকা পাইয়া জেলে মনের খুশিতে বাড়ি ফিরিল। সে এ পুকুরে জাল ফেলে, ও পুকুরে জাল ফেলে। রাত যখন শেষ হইয়া আসিয়াছে, তখন সত্য সত্যই একটি শোল মাছ তাহার জালে ধরা পড়িল। তাড়াতাড়ি মনের খুশিতে সে মাছটি লইয়া রহিম শেখের বাড়ির খিড়কি দরজায় আসিল। বউ তো আগেই সেখানে আসিয়া দাঁড়াইয়া আছে। মাছটি লইয়া বউ তাড়াতাড়ি যে খেতে রহিম আজ লাঙল বাহিবে সেখানে পুতিয়া রাখিয়া আসিল। সকাল হইলে রহিম খেতে আসিয়া লাঙল জুড়িল। সে এদিক হইতে লাঙলের ফাড়ি দিয়া ওদিক যায়, ওদিক হইতে এদিকে আসে। হঠাৎ তাহার লাঙলের তলা হইতে একটি শোল মাছ লাফাইয়া উঠিল। রহিম আশ্চর্য হইয়া মাছটি ধরিয়া লইয়া বাড়িতে আসিল। তারপর বউকে বলিল, লাঙলের তলায় এই তাজা শোল মাছটি পাইলাম। খোদার কি কুদরত! এই মাছের কিছুটা ভাজা করিবে, আর কিছুটা তরকারি করিবে। অনেক দিন মাছ ভাত খাই না, আজ পেট ভরিয়া মাছ ভাত খাইব। এই বলিয়া রহিম ক্ষেতের কাজে চলিয়া গেল। দুপুর হইতে না হইতেই বাড়ি ফিরিয়া আসিয়া সে বউয়ের কাছে খাইতে চাইল। বউ 1 থালা ভাত আর কয়েকটা মরিচ পোড়া আনিয়া তাহার সামনে ধরিল। একে তো ক্ষুধায় তাহার শরীর জ্বলিতেছে, তাহার উপর এই মরিচ পোড়ার ভাত দেখিয়া রহিমের মাথায় খুন চাপিয়া গেল। সে চোখ গরম করিয়া বলিল, সেই শোল মাছ কি করিয়াছিস? শিগগির বল। বউ যেন আকাশ হইতে পড়িল। এমনি ভাব দেখাইয়া বলিল, কই মাছ কই? তুমি কি আজ বাজার হইতে মাছ কিনিয়াছ? কেন? আমি যে আজ ইটা ক্ষেত হইতে শোল মাছটা ধরিয়া নিলাম। বলো কি, ইটা খেতে কেহ কখনো শোল মাছ ধরিতে পারে? কখন তুমি আমাকে শোল মাছ আনিয়া দিলে? তোমার কি মাথা খারাপ হইয়াছে? তখন রহিমের মাথায় রাগের আগুন জ্বলিতেছে। সে চিৎকার করিয়া উঠিল, ওরে শয়তানি! এই বলিয়া রহিম বউকে বেদম প্রহার করিতে লাগিল। বউ চিৎকার করিয়া পাড়ার সমস্ত লোক জড়ো করিয়া ফেলিল। বলিল, ওরে, তোমরা দেখো রে, আমার স্বামী পাগল হইয়াছে, আমাকে মারিয়া ফেলিল। বউয়ের চিৎকার শুনিয়া এপাড়া ওপাড়া হইতে
বহু লোক আসিয়া জড়ো হইল। তাহারা জিজ্ঞেস করিল, তোমরা এত চেঁচামেচি করিতেছ কেন? রহিম বলিল, দেখো ভাই সকলরা, আজ আমি একটা তাজা শোল মাছ ধরিয়া আনিয়া বউকে দিলাম পাক করিতে। এই রাক্ষসী সেটা নিজেই খাইয়া ফেলিয়াছে, আর আমার জন্য রাখিয়াছে এই মরিচ পোড়া আর ভাত। আপনারাই বিচার করেন, এমন বউয়ের কি শাস্তি হইতে পারে? বউ তখন হাত জোর করিয়া বলিল, দোহাই আপনাদের সকলের, আপনারা ভালো মতো পরীক্ষা করিয়া দেখেন আমার স্বামীর মাথা খারাপ হইয়া সে যা তা বলিতেছে কিনা। ওর কাছে আপনারা জিজ্ঞেস করেন ও কোথা হইতে মাছ আনিল আর কখনই বা আনিল। রহিম বলিল, আজ সকালে আমি ওই ইটা খেতে যখন লাঙল দিতেছিলাম, তখন একটি এত বড় শোল মাছ আমার লাঙলের তলে লাফাইয়া উঠিয়াছিল। সেইটি ধরিয়া আনিয়া বউকে রান্না করিতে দিয়েছিলাম। বউ পাড়ার সবাইকে বলিল, আপনারা সবাই বলুন, শুকনো মাঠে তাজা শোল মাছ কেমন করিয়া আসিবে? আমার স্বামী পাগল না হইলে এমন কথা কি বলিতে পারে? গায়ের লোকেরা সকলেই বলা বলি করিল। রহিম শেখের ইটা ক্ষেতের ধারে পাশে কোনো ইদারা পুকুর নাই, সেখানে শোল মাছ আসিবে কোথা হইতে? রহিম নিশ্চয়ই পাগল হইয়াছে। তখন তাহারা যুক্তি করিয়া রহিমকে দড়ি দিয়া বাঁধিতে গেল। সে যখন বাধা দিতেছিল, সকলে তখন তাহাকে কিল থাপ্পড় মারিতেছিল। রহিম বাধা দিতে চাহে, কিন্তু কার বাধা কে মানে? রহিম রাগে শোষাইতে লাগিল। তখন একজন বলিল, উহাকে আজই পাগলাগারদে লইয়া যাও, নতুবা রাগের মাথায় কখন কাকে খুন করিয়া ফেলে বলা তো যায় না। রহিমের বউ বলিল, আপনারা আজকের মতো ওকে খামের সঙ্গে বাঁধিয়া রাখিয়া যান, কাল যদি না সারে পাগলাগারদে লইয়া যাইবেন। গায়ের লোকেরা তাহাই করিল। রহিমকে ঘরের একটি খামের সাথে কষিয়া বাঁধিয়া যে যার বাড়ি চলিয়া গেল। সব লোক চলিয়া গেলে বউ রহিমের হাতের পায়ের বাঁধন খুলিয়া দিয়া হাসিতে হাসিতে মাছ ভাতের থালা আনিয়া তাহার সামনে ধরিল। সদ্য পাক করা মাছের তরকারির গন্ধ সারা দিন না খাওয়া রহিমের নাকে আসিয়া লাগিল। সে মাথা নিচু করিয়া ভাত খাইতে আরম্ভ করিল। পাখার বাতাস করিতে করিতে বউ বলিল, দেখো আমরা মেয়ে জাত, 8 কলা বিদ্যে জানি, তারই 1 কলা আজ তোমাকে দেখাইলাম, তাতেই এত কাণ্ড, আর বাকি 7 কলা দেখাইলে যে কি হইতো বুঝতেই পারো। দোহাই তোমার, আর 7 কলার ভয় দেখাইও না, এই আমি কসম কাটিলাম। এখন হইতে আর যদি তোমার গায়ে হাত তুলি, তখন যাহা হয় করিও। যে পর্বের জন্যে আমাদের লিখিয়ে বন্ধুরা অপেক্ষা করে থাকেন এবং যে পর্ব শোনাতে পেরে আমরাও খুশি হবার আনন্দ অনুভব করি, এবার শোনাব সেই আপনার লেখা পর্বটি। আমাদের শ্রোতা বন্ধুদের এবারের লেখার বিষয় স্বপ্নের বাংলাদেশ। আমাদের কাছে লেখা পাঠিয়েছেন নার্গিস আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম জিয়নপুর, চড়িরাঙ্গা, পোস্ট জিয়নপুর, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ থেকে। আপনি কবিতার মতো করে লিখেছেন, নাম দিয়েছেন হোক এমন দেশ। পড়ছি আপনার লেখা থেকে। আঁকা বাঁকা পথ ঘেঁষে সারি সারি গায়, ধুলো মাখা মেঠো পথ টেনে নিয়ে যায়, মাঝখানে ছোট নদী বয়ে গেছে দূর, পারাপারে ঘাট মাঝি গানে দেয় সুর, মাঠ জুড়ে ধানে গানে চাষিদের হাসি, রাখালের বাঁশি সুর বড় ভালোবাসি, নদী পার বটতলা রোজ বসে হাট, মন মাঝে দেয় দোলা শান বাঁধা ঘাট, দ্বীপ জেলে সাঁঝবেলা এই পাড়া গাঁয়, গল্প পুঁথি পাঠে রাত কেটে যায়, নদীটার 2 কূলে ছায়া মায়া নিয়ে এই পারে ওই পারে বাঁধি মন দিয়ে, মায়ার মমতায় কেউ নয় পর, বিনি সুতা মালা দিয়ে যেন বাঁধি ঘর, এই গাঁও এই দেশ মায়েরই মতন, বুকে তাই তুলে রাখি করে যে যতন।
এবারের লেখা শিকদার ইসাক আলীর, সভাপতি প্রগতি বেতস্রোত সংঘ, ৮২ আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠিয়েছেন আপনার লেখা। আপনি আমাদের দেশ শিরোনামে একটি কবিতা পাঠিয়েছেন। অনাগত স্বপ্নে ভরা আমাদের দেশ, অপরূপ বিশেষণে নানা পরিবেশ। স্মৃতিঝরা দিনগুলো মনে পড়ে যায়, শহীদের রক্তদান কখনো কাঁদায়। নতুনের আবাহনে জেগেছে স্বদেশ, গড়ে যাব দিবানিশি, ছড়াবে আবেশ। প্রতিদিন দিবাকর করে ঝলমল, সাহসের দীপ শিখা, জোয়ারের জল। আলো আধারের মাঝে চলেছে জীবন, জড়িয়ে রাখবো তারে, এই হলো পণ। ঘোর বিপদের দিনে সাথী হয়ে রব, হারাতে দেব না তারে, প্রতিবাদী হব। স্বপ্নের বাংলাদেশে আছে মায়াজাল, জনম জনম ধরে রবে চিরকাল। এবারে লেখা এম বিল্লাল শেখ, ছায়াপথ বেতার শ্রোতার সংঘ, সিএনপি পাড়া, রজনীগন্ধা সড়ক, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন। আপনি বলেছেন, প্রিয় ভাই আপু সালাম নেবেন, কামনা করি ভালো থাকবেন, প্রার্থনা সবসময়। বহুদিন পর আপনার লেখার মুখোমুখি হলাম। আর লেখার বিষয় স্বপ্নের সোনার বাংলা কবিতাটি আপনাদের মধুর কণ্ঠে শুনতে ইচ্ছুক। আশা করি শুনতে পাবো। আপনার কবিতা শিরোনাম স্বপ্নের সোনার বাংলা। ঠিক আছে, চলুন শুনি। স্বপ্নের বাংলাদেশে সোনার স্বপ্ন দেখে জেগেছে বাংলার তরুণ সমাজ, রবির কিরণ মেখে। আনবেই তারা সোনার সকাল, বন্ধ কপাট খুলে। বন্দি দশার মুক্ত পাখা উড়বে দুলে দুলে। শত জনমের বাঙালি আমরা, চাই না মরুর শাসন। দীপ্ত শপথ হৃদয়ে আমরা, শান্তির নেড়ে আসন। চাই না কোনো রক্ত পিপাসু হৃদয় করে হরণ। নতুন যুগের নতুন মেলায় আনব শান্তির বাহন। থাকব না আর মুক্তি বুঝে, বইব না আর জ্বালা। কারণে অকারণে শৃঙ্খল হাতে পড়া। আছি আমরা, থাকব বেঁচে বাংলায় যতদিন। মায়ের রক্তে রাঙানো দুহাত, জালিমের নত শির। গুড়িয়ে দেব খান খান করে জনতা সেনাবীর। দেশকে আমরা বিশ্বের বুকে করব ধ্রুবতারা। দ্বিতীয়বারের শপথ হবে গরিবী দুঃখী যারা। ছাড়াও সকল মানুষ থাকবে সুখের নেড়ে। বাংলার বুকে এমন স্বপন আসবে ফিরে ফিরে। আজকের লেখা নিয়ে দুটো কথা বলতেই পারি। বোন নার্গিস আক্তার, এর আগেও বলেছি বোধ করি, আপনার লেখার হাত খুব ভালো। আপনি লিখবেন, পড়বেন, ভালো লেখা তাহলে আমরাও পাবো, আমরাও খুশি হব। আর শিকদার ইসাহাক আলী, হ্যাঁ আপনার লেখা আজ খারাপ লাগেনি, তবে রব শব্দটা ঠিক এই যুগের সঙ্গে মেলে না। আমরা যে আধুনিক শব্দ, কিন্তু আপনার লেখা ভালো লেগেছে। আর বিল্লাল হোসেন, আগে যে লেখা পড়েছি আপনার, সেই লেখা থেকে এই লেখার উত্তরণ ঘটেছে, তাই সাধুবাদ জানাই। আবার লেখা চাই, আবার লিখবেন। আপনাদের লেখায় আপনার লেখা পর্বটি আরও উজ্জ্বল হবে এই প্রত্যাশা করি। এবার কথায় সুরে শুনব দেশাত্মবোধক গান, যে গান আমাদের মনেও ছড়াবে দেশপ্রেমের আবেগ। যে গানে দেশকে পাবো মনের মাঝে। গানটির রচয়িতা মারজুক রাসেল, সুরকার মনোয়ার হোসেন টুটুল, আর শিল্পী হলেন আসিফ আকবর। তুমি আমার ছায়া ঢাকা পাখি, ডানা গ্রাম। তুমি আমার থানা সদর, ছোট্ট জেলা শহর।
স্বদেশ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। তুমি আমার ছায়া ঢাকা পাখি, ডানা গ্রাম। তুমি আমার থানা সদর, ছোট্ট জেলা শহর। তুমি আমার রাজধানী, প্রিয় স্বদেশ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। দুঃখ এলে তুমি খোলো সকল সুখের ঝাঁপি। উষ্ণতা দাও যখন আমি ভীষণ শীতে কাঁপি। হো হো দুঃখ এলে তুমি খোলো সকল সুখের ঝাঁপি। উষ্ণতা দাও যখন আমি ভীষণ শীতে কাঁপি। তোমার কাছেই সব ফিরে পাই, ওই যদি নিঃশেষ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। চলে তো যাবই, তবে তার আগে বলে তো যাবো এই ডেঙ্গু জ্বরের কথা। এই ডেঙ্গু জ্বরকে পর করতেই হবে এবং এর জন্য বিশেষজ্ঞের কথা মানতেই হবে। বাংলাদেশ বেতার শুনুন এবং ডেঙ্গু সতর্কতা মেনে চলুন সবাই। এবং তাহলেই সুস্থতা, এবং তাহলেই হবে নিরাপদ জীবন। এবার একেবারে শেষ কথায় বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা এবং আমি শফিকুল ইসলাম বাহার। প্রকৌশল সহযোগিতা দিলেন শাকিল আহমেদ, সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগী মোহাম্মদ আবুল কালাম, নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস। লক্ষ্য সবার হোক জীবনকে গড়া, ভালো কাজে মনটাকে সুস্থির করা।